পার্কের মোড়ে টঙের দোকানগুলোর সামনে গেলে একটা খুব সুন্দর দৃশ্য চোখে পড়ে। আর সেটা হলো ভার্সিটির জুনিয়র সিনিয়র সব পুরুষদের একসঙ্গে ধ্রুমশালাকা জ্বালানো। যে সিনিয়র ভাইগুলো ক্যাম্পাসের র্যাক দেয়, যাদের দাপটে টেকা মুশকিল, তারাও এখানে একসঙ্গে দাঁড়িয়ে চা খায়, সিগারেটে আগুন জ্বালায় একই লাইটার দিয়ে। ক্যাম্পাস থেকে বেরোতেই একটা রঙের দোকানের দিকে নজর পড়ল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটে শোক টান দিচ্ছে অনেকে, কেউ চায়ের কাপে চুমুক বসাচ্ছে। খেয়ার এই সিগারেটখোর লোকদের একদমই পছন্দ নয়, কিন্তু পছন্দ না হলেও কিছু করার নেই। তার প্রিয় নুহাস সাহেবই দিনে প্রচুর ধূমপান করেন ভেবেই শ্বাস ফেলল। ওড়না দিয়ে মুখ চেপে হাঁটা শুরু করলো। বাস আসতে যথেষ্ট দেরি, রিক্সা নিতে হবে। খেয়া দোকানটা পার করেছে তখনই হঠাৎ পেছন থেকে ডেকে বসলো কেউ। এই যে মিস, একটু দাঁড়ান। খেয়া তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল, মাথা ঘুরিয়ে পেছনে তাকালো, দেখতে পেল সেদিনে সেই যুবকটি দাঁড়িয়ে টঙের দোকানে, চায়ের কাপ হাতে। খেয়া এক হাতে নিজের দিকে ইশারা করে জানতে চাইল তাকে ডাকা হয়েছে কিনা। তিনিও প্রত্যুত্তরে হাত নেড়ে বোঝালেন যে তাকেই ডেকেছেন। তারপর কাপে চুমুক দিলেন এবং তড়িঘড়ি করে কাপটা ব্রেঞ্চের ওপর রাখলেন। দৌড়েই এলেন ওর কাছে। আপনার নাম তো খেয়া, তাই না? সন্দেহে ভ্রু কুঁচকে এলো ওর, এক দৃষ্টিতে তাকিয়ে রইল যুবকের মুখপানে। লোকটা পুনরায় শুধালো। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আপনি খেয়া নন? জি। তাসনিম খেয়া, অনার্স, তৃতীয় বর্ষ, বাংলা বিভাগ, রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? খেয়া মাথা নাড়ালো, সন্দেহে তার ভ্রুতে ভাঁজের উপর ভাঁজ পড়ছে। এই লোকটাকে সে মাত্র একদিন দেখেছে, সুরভি উদ্যান থেকে বেরিয়ে ওদিকের কোনো এক দোকানের সামনে, সেই বৃষ্টির দিনে। তারপর আর দেখেনি, কথাও হয়নি কখনো। লোকটা তবে এত কিছু জানলো কি করে? আপনি কি বিবাহিতা? বোঝাই যাচ্ছে অসংখ্য সংকোচ ছিল, তবুও সেসবকে পাশ কাটিয়ে নিঃসংকোচে জানতে চেয়েছে সে। কিন্তু এই উত্তরের কি দরকার তার? খেয়া বিবাহিত না অবিবাহিত তা জেনে এই ভদ্রলোকের কি লাভ? না। ও, লোকটা ছোট্ট করে একটা নিঃশ্বাস ছাড়ল, তারপর প্রায় সঙ্গে সঙ্গেই বলল। আপনার বাসা কোথায়? যে সেদিন রিক্সাওয়ালাকে বলছিলেন কেরানীপাড়ায় যাবেন, ওদিকেই বাসা। বাবা কি করে নামটা বলুন তো। কেন? হঠাৎ কঠিন হয়ে এলো গলার স্বর। ঠিক বুঝতে পারছে না লোকটার উদ্দেশ্য, তবে আন্দাজ করছে, এবং সেটা মোটেও ভালো অভিসন্ধি নয়। সুতরাং হুঁশিয়ার হতে হবে। মনে মনে নিজেকে শোধরালো খেয়া। লোকটাকে পাত্তা দিয়াই বুঝি ভুল হয়েছে। কে না কে এসে রাজ্যের কথা পারছে। একটু দরকার আছে, বলুন না। না, এতগুলো খবর যার কাছে নিয়েছেন তার কাছে শুনে নেবেন। এখন সরুন। লোকটা সরে দাঁড়ানোর আগেই ফাঁক পেয়ে দ্রুত হাতে ধরল খেয়া। বা হাতে ব্যাগ সামনে হনহন করে ছুটল। মেজাজ খারাপ হয়ে গেছে তার। নির্ঝর হতভম্ব হয়ে চেয়ে থাকলো সেদিকে। মেয়েটা এত ক্ষেপল কেন? আচ্ছা, সে কি একটু বেশি হ্যাংলামো করে ফেলেছে? মেয়েটা তাকে ছ্যাঁচড়া ভাবছে না তো? ও নো, দুদিন ধরে আবারও গুম মেরে আছে নুহাস। মন মেজাজ কিছুতেই ভালো লাগছে না, সর্বদাই তেতে উঠছে। ছবি আঁকায় মন দিতে পারছে না, ছন্নছায়ারা বেখেয়ালি হয়ে পড়ছে। খেয়া এর মধ্যে বেশ কয়েকবার ফোন করেছে, দেখা করতে চেয়েছে, কিন্তু নুহাস পাত্তা দিচ্ছে না। তাই রাগ হয়ে চলেই এসেছে তার বাড়িতে। এখন ওকে নিয়ে টানাটানি করছে বাইরে যাবার জন্য। খেয়া, আমাকে এখন বিরক্ত করো না তো। তুমি বুঝতে পারছো না আমার মনের অবস্থা? বেশ বুঝতে পারছি। তুমি এখন আপসেট কারণ এক্সিবিশনে তোমার ছবি যাচ্ছে না। তুমি সিলেক্টেডও হওনি। এক নিঃশ্বাসে বলে দম ছাড়ল। নুহাস অদ্ভুত চোখে তাকালো। খেয়া তবে সবটা জানে, তারপরও এরকম ঘুরতে যাওয়ার মায়না। বিরক্ত হলো খুব, কাট কাট ভাষায় বলল। তুমি বুঝতে পারছো না আমার মনের অবস্থা। তো বুঝতেই যখন পারছো, তাহলে এরকম খ্যান খ্যান করছো কেন? জানো না আমি ওইসব টিপিক্যাল প্রেমিকের মতো ঘুরতে পছন্দ করি না। খেয়ার মন খারাপ হলো। ছেলেটা সব সময় এমন করে কেন? এরকম আনরোমান্টিক কেন সে? শিল্পীদের মন তো হয় উড়ু উড়ো, এরা হয় মোস্ট রোমান্টিক। তাহলে নুহাস কেন ব্যতিক্রম? জানি তো, কিন্তু তুমি একবার আমার সঙ্গে চলো। আমরা আজকে ঘাগট পার্কে যাব, নদীর পাড়ে বসে থাকবো, নতুন ছবি নিয়ে আলোচনা করব, দেখবে ভালো লাগবে। প্লিজ চলো না।
ঠোঁট গোল করে শ্বাস ফেলল নুহাস। ইচ্ছে করলো কপাল চাপড়াতে। কোন কুক্ষণে যে সে প্রেম করার সিদ্ধান্ত নিয়েছিল যে আজ তার জীবনের এই দশা। নিজের মতো একটু সময় কাটানোর সুযোগ নেই, একটু স্পেস নেই নিজেকে হালকা করার, নিজে নিজে ভাবনা চিন্তা করার। হতাশ গলায় জানালো, আমার ভালো লাগছে না খেয়া, আজ না যাই। চলো না প্লিজ। খেয়া এত আদরে ভঙ্গিতে বলল, নুহাস রাজি হতে বাধ্য হলো। অগত্যা সায় দিয়ে বেরিয়ে পড়ল ঘাট পার্কে যাবার উদ্দেশ্যে। মূল ফটক দিয়ে ঢোকার পর হাতের ডান দিকে একটু ঢালু মাটি, ছোট্টখাটো মাঠের মতন জমি। সেখানে বাচ্চাদের জন্য দোলনা, নৌকা, বেশ কিছু পাথরের মূর্তিও চোখে পড়বে। এই অংশটুকু আসলে বাচ্চাদের জন্য। এর এক পাশ পার্কের ভেতর দিয়ে চলে গেছে ঘাঘট নদী। সরু নদীটার ওপর একটা কাঠের তৈরি ব্রিজ পেরিয়ে ওপাশে বাগান, ভেষজ গাছগাছালিতে পূর্ণ। পার্কের এপাশের সামনে সরু নদী, পার বাঁধানো বোল্ডার দিয়ে, তারপর সিমেন্ট দিয়ে হঠাৎ হঠাৎ বানানো ব্রেঞ্চ। পার্কের ভেতরের এক পাশের দৃশ্যটা এমনই। পাড়ের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার উঁচু রাস্তা, বেশ সজ্জিত। মাঝে মাঝে কিছু দোকান চোখে পড়ছে, রেস্টুরেন্ট আছে প্রবেশ পথে। নুহাসকে নিয়ে খেয়া পার্কের ভিতর ঢুকলো। বাচ্চাদের এরিয়ায় গেল না, চুপচাপ হাঁটতে লাগলো সোজা পথ বরাবর। পুরো পার্কে মিউজিক সিস্টেম আছে। পথের ধারে ছোট ছোট বক্স লাগানো, স্লো মোশনে গান বাজছে। মায়াবন বিহারিণী, হালকা বাতাস বইছে, দোলা লাগছে তরু শরীরে। ভালো লাগছে এই আবহাওয়া। খেয়া নুহাস পাশাপাশি হাঁটছে। বাগান বিলাসের গেটের নিচে এসে দাঁড়ালো। নুহাস একটু অন্যমনস্ক, সেটা খেয়াল করে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। ছেলেটা দারুণ স্বপ্নবাজ, স্বপ্ন দেখতে ভালোবাসে, পূরণ করতে উদ্গ্রীব হয়। কিন্তু মানুষের সব আশা কি সবসময় পূরণ হয়? সবাই কি স্বপ্ন জয় করতে পারে? নুহাস যদি কোনোদিনও তার স্বাদ পূর্ণ করতে না পারে, ছবি এঁকে পরিচিত না হতে পারে, তাহলে সে কি করবে? বিকল্প পন্থায় হাঁটবে? ছবি ছেড়ে কি চাকরি বাকরি করবে? না। কথাগুলো অনেক দিন ধরে বলার স্বাদ তার, কিন্তু বলি বলি করেও বলা হয় না। নুহাস এসব নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, একটু রাগী হয় যেন। তোমার ফিউচার প্ল্যান কি নুহাস? এইভাবে কতদিন চলবে? কি কতদিন চলবে ঠিক বুঝতে পারিনি। এই ছবি আঁকা দিয়ে কি কিছু হবে? আজকালকার যুগে এইসবে কিছুই হয় না। নামি দামি আর্টিস্টরাও দেখো গিয়ে কর্পোরেট অফিসে জব করে, সেখানে তুমি একটা বেকার। গাছের পাতায় কেবলই হাত ছুঁয়েছে। অমনি কথাটা কর্ণগোচর হতেই ফিরে তাকালো সে। মুহূর্তেই চোখে মুখে পড়ল লালচে ছাপ। নুহাস কি রেগে যাচ্ছে বোধ হয়। চোয়াল শক্ত করে কঠিন স্বরে বলল, তোমার কি মনে হয় আমি পারবো না? ছবি এঁকে কিছু হবে না? আম, আমি তো সেটা বলিনি। আসলে আমি বলতে চাইছি যে থাক, আর বলতে হবে না। তুমি কি বলতে চেয়েছো আমি বুঝেছি। হাত উঁচিয়ে ওকে থামার ইশারা করল নুহাস। তারপর গটগট করে হেঁটে চলে গেল। খানিক দূরে গিয়ে একটা ব্রেঞ্চের উপর বসে পড়ল ধপ করে। দুহাত টান টান করে রাখলো ব্রেঞ্চে, মুখটা অন্যদিকে ফিরিয়ে তপ্ত শ্বাস ছাড়ল। রাগ লাগছে, ভয়াবহ রাগ এসে হেনেছে মস্তিষ্কে। রাগ কমাতে ফট করে পকেটে হাত চালান করলো। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে দু ঠোঁটের মাঝে গুজলো। লাইটার জ্বালিয়ে আগুনের ছোঁয়া দিল তাতে। জ্বলে উঠল সিগারেটের তামাক মুক্ত মুখ। লম্বা একটা টান দিয়েই অন্যমনস্ক হয়ে গেল সে। আচমকা ওর রাগ দেখায় খেয়া অপ্রস্তুত বোধ করলো। কি করবে ভেবে পেল না। চুপচাপ হেঁটে ওর পাশে দাঁড়ালো। অপরাধীর মতো নতমস্তকে স্বীকার করলো। সরি। নুহাস মাথা ঘুরালো না, অন্যদিকে ফিরে রইল। নদীর বহমান পানির দিকে চেয়ে থাকলো নির্নিমেষ। খেয়ার মন খারাপ হলো। সে তো কথাটা ওভাবে বলতে চায়নি, ভুলবশত মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি আসলে ইচ্ছে করে বলিনি নুহাস, তুমি শুধু শুধু রাগ করছো। নুহাস শুধু শুধু রাগ করে না। বলতে বলতেই হাতের সিগারেটটা না খেয়ে চটকা দিয়ে ফেললো। সেটা দূরে নদীর পানিতে পড়ল। খেয়া একটু চমকালো। কি কঠিন কণ্ঠস্বর ওর, তবুও তো জবাব দিয়েছে। এই সান্ত্বনাতে ব্রেঞ্চে বসার সাহস করলো। খেয়া পাশে বসেছে দেখেও নুহাস কিছু বলল না, থমথমে চেহারায় বসে রইল একভাবে। আমি তো মিথ্যে বলছি না, বাস্তবটা তো এটাই। বলতে চেষ্টা করলো খেয়া। নুহাস রাগি চোখে তাকালো, যেন দৃষ্টি দিয়ে ভস্ম করে ফেলবে। গোপনে ঢোক গুলল খেয়া। ছেলেটা এত রাগ করছে কেন? বাস্তবতা এটা হলেও আমি এর বাইরে কিছু করতে চাই, সেজন্য তোমার কাছে সময় চেয়েছে।
আর এসব তো আমাদের সম্পর্কে শুরুতেই জানিয়েছে তোমায়। ইনফ্যাক্ট আমার ছবির মডেল বানাতেই তোমার সঙ্গে আমার পরিচয়। সেখান থেকে মাথা নিচু করে ফেলল খেয়া। কথাগুলো আসলেই সত্যি। নিচু স্বরে বলল, সরি বলেছি। এই ধরনের কথা বলতে তোমাকে আগেও নিষেধ করেছে আমি, খেয়া। ঠিক আছে, আর বলবো না। প্লিজ তুমি রাগ করো না। কণ্ঠটা দারুণ কোমল করে বলল খেয়া। নুহাসের রাগ পড়ে গেল। এত নরম করে বলার পর আর রাগ করা যায় না, কিন্তু সেটা প্রকাশ করা যাবে না। তখন আর রাগের মূল্য থাকে না। তাই কপট রাগের ভান ধরে পড়ে রইল। ওর রাগের পারদ নামাতে পুনরায় পদক্ষেপ নিল খেয়া। দুহাতে কান ধরে কিউট ফেস করে বলল, এই দেখো, তোমাকে মানানোর জন্য কানে ধরলাম এই ভরা পার্কে, তবুও তুমি রাগ করে থাকবে? এবারের মতো মাফ করো না প্লিজ। যাও, মাফ করেছে। মিথ্যে কথা। আমি বেশ বুঝতে পারছি তুমি এখনো রেগে আছো। এই যে মুখটা কেমন থমথমে, এমন করে থাকলে কি করে বুঝবো তুমি রেগে নেই? শোনো না, আমার দিকে তাকিয়ে একটু হাসো প্লিজ। আবদার ধরল। নুহাস বাধ্য হলো হাসতে। ফিক করে হেসে ফেলল। তৎক্ষণাৎ কান ছেড়ে দিল খেয়া। খুশিতে আটখানা হয়ে হুট করেই জড়িয়ে ধরল ওকে। বুকের উপর মুখ ঘষে অস্ফুট স্বরে বলল, তুমি অনেক ভালো চিত্রকর মশাই। তুমি আমাকে কতটুকু ভালোবাসো, খেয়া? হঠাৎ করে নুহাস এমন প্রশ্ন শুনে একটু অবাকই হলো খেয়া, কিন্তু প্রকাশ করল না। নুহাস শিল্পী মানুষ, কত কথাই তো সে বলে, কত ফিলোসফি, কত ভাবনা চিন্তাই তো আসে। আলতো হেসে নুহাসের দিকে এগিয়ে এলো। দুহাতা বাড়িয়ে গলা জড়িয়ে ধরলো, চোখে চোখ রেখে বলল, কতটুকু ভালোবাসলে তোমাকে জয় করে নেওয়া যাবে? আমাকে এভারেস্ট নাকি কোনো দুর্গম দুর্গ? আমাকে জয় করে নিতে হবে কেন? নিতে হবে গো, হবে। তোমার উদাসী মনটা জয় করতে না পারলে আজ কেউ যে এসে ছিনিয়ে নিয়ে যাবে। আমি সেটা কি করে সইব? কি করুণ শোনালো তার শেষ কথাটা। নুহাসের কি মায়া লাগলো? হয়তো। ভুবন ভোলানো হাসি দিয়ে প্রেয়সীর নাক টেনে দিল। মেজো ভাই কেন পাও কন্যা? জানো তো, এই আমিটা শুধু তোমারই। খেয়া প্রত্যুত্তর করল না। চট করে হাত নামিয়ে তার পিঠ আঁকড়ে ধরল। বাহু বন্ধনে শক্ত করে আবদ্ধ করে ফেলল ওর সুঠাম দেহটাকে। নুহাস ঠায় দাঁড়িয়ে রইল। একসময় ধীর কণ্ঠে বলল, তুমি কি আমায় সত্যি ভালোবাসো? কতটুকু বিশ্বাস করো? যতটুকু বিশ্বাস করলে নিজেকে ভুলে যাওয়া যায়। সত্যি? নুহাস অবাক চোখে চাইল। খেয়া বুক থেকে মুখ উঠালো, চোখে চোখ রেখে ছোট্ট করে জবাব দিল। হুম। বেশ কিছুক্ষণ আর কোনো কথা হলো না। খেয়া চুপ করে জড়িয়ে ধরে থাকলো। নুহাসের উষ্ণ বুকে মাথা ঠেকালো। মনে মনে কত কী যে স্বপ্ন বলল কে জানে। নীরবতা ভাঙল নুহাস। শাড়ি খোলো। খেয়া চমকে উঠল। কিয়ৎক্ষণ পূর্বে কর্ণকুহুরে যে শব্দমালা প্রবেশ করেছে তা কি সত্যি? নুহাস এমন কিছু বলেছে? ইঙ্গিত বুঝতে না পেরে হতবিহ্বল হলো। নুহাস পুনরায় স্বগোক্তি করল, তোমার একটা ছবি আঁকবো, খেয়া। একটু ভিন্ন আঙ্গিকে। শাড়িটা খোলো প্লিজ। এ কেমন আবদার? শাড়ি খুলে ছবি আঁকবে মানে? একটা মেয়েকে নগ্ন করে? এটা কেমন অশ্লীলতা! মুহূর্তেই কত কত চিন্তার জট পেকে গেল মস্তিষ্কে। খেয়া তার একটারও সুতো ছিঁড়তে পারল না। শুধু ফ্যাল নয়নে চেয়ে রইল। নুহাস ততক্ষণে ওকে ছেড়ে দিয়েছে। ইজেলের কাছে গিয়ে নতুন ক্যানভাস লাগাচ্ছে, তাতে রং তুলি পেন্সিল খুঁজে সাজিয়ে রাখছে হাতের কাছে। খেয়া তখনও ঠায় দাঁড়িয়ে। আরে দেরি করছে কেন? শুধু শাড়িই তো খুলতে বলেছে, অন্য কিছু তো নয়। খেয়া হাফ ছাড়ল। উফ, এক্ষুনি বুঝি হার্ট অ্যাটাক হয়ে যেত। কি কঠিন ধাক্কাটাই না খেলো সে। ধীরে ধীরে নুহাস তার ছবির বিষয়বস্তু বুঝিয়ে দিল। রোদে পোড়া তপ্ত এক দ্বীপোহরে টকবগে তরুণীর চিত্র। সে বিছানায় আলগোছে শুয়ে থাকবে, পরনে শুধু ব্লাউজ আর পেটিকোট। প্রচণ্ড গরমে শাড়িটা খুলে এলোমেলো করে রাখা পাশে। তরুণীর হাতে একটা প্রেমের উপন্যাস উপর হয়ে শুয়ে থাকবে। দৃষ্টি থাকবে বইয়ের পাতায়। এলোমেলো লম্বা কেশগুচ্ছ বিছানা ছাড়িয়ে নেমে পড়বে মেঝেতে। লুটিপুটি খাবে, পলকা বাতাসে উড়বে। আলতা রাঙা পা দুটো আনন্দে দোলাবে। তরুণীর মুখের একটুখানি অংশে দেখা যাবে উপন্যাস পড়তে পড়তে মৃদু হাসি। লাজুক লাজুক ভাব ফুটে উঠবে যেন। প্রথমে খেয়া রাজি হচ্ছিল না যেন। এভাবে শাড়ি খুলে শুধু ব্লাউজ আর পেটিকোট পরে কি কোনো পুরুষের সামনে শুয়ে থাকা যায়? যতই নুহাসকে সে ভালোবাসুক, মনে প্রাণে চাক, কিন্তু তবুও তো বাধা থেকেই যায়। বিয়ের আগ পর্যন্ত তো সে পরপুরুষই।
খেয়ার খুব অস্বস্তি লাগতে লাগলো। যদিও নুহাস তাকে এটা নিশ্চিত করলো যে চেহারার এক অংশ দেখে তাকে চেনা যাবে না, তবুও সে যেন আশ্বস্ত হতে পারল না। সংশয় থেকেই গেল। গাড়ি থেকে খুব সন্তর্পণে নামলো বৃষ্টি। কুচি সামলে ধীরে ধীরে পরনে খুব দামি একটা শাড়ি, গাঢ় রানী গোলাপি রঙের টকটকে ভাবটা তার ফর্সা শরীরে মানিয়েছে দারুণ। তাকে দেখতে লাগছে পুতুল রানী। মুখে হালকা সাজগোজের আভাস, চোখের নিচে গাঢ় কাজল। নিখুঁত সুন্দরী বৃষ্টিকে আজ অন্যান্য দিনের চেয়েও বেশি মায়াবতী লাগছে। সে এত সাজ দিয়েছে কেন? কোনো বিশেষ কারণ আছে বুঝি? বৃষ্টি গাড়ি থেকে নেমে ছবি আঁকার ব্যাগটা কাঁধে তুলে নিল। ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে কাছে পিঠে কোথাও চলে গেল। সে নুহাস পল্লীর প্রধান ফটকে হাত রাখল। গেটটা আলতো করে খুলে ভেতরে প্রবেশ করল। বুকের ভেতর তার অস্বাভাবিক কম্পন অনুভূত হচ্ছে। ড্রিম ড্রিম করে কাঁপছে মাংসল পিণ্ডটা। আজ একটা কঠিন কাজ করবে বলে ভেবে রেখেছে সে। অতিমাত্রায় কঠিন একটা কাজ, আর সেটা হলো নুহাস স্যারকে নিজের মনের কথা জানানো। সেই উপলক্ষেই এত সাজগোজ করে এসেছে বৃষ্টি। ঠিক করে সে নুহাস স্যার রাজি হলে আজ আর সে আঁকবে না। গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে, সারাদিন ঘুরবে, খাবে দাবে, হুল্লোড় করবে ইচ্ছে মতো। আচ্ছা, এটা কি ভালো হবে? প্রেমের প্রথম দিনেই এমন ঘোরাঘুরি বোধহয় মানাবে না। তার চেয়ে এই প্ল্যানটা কেমন হয় যদি আজ বৃষ্টি বলে সে ছবি আঁকবে না, চুপ করে বসে থাকবে। মুখোমুখি বসে থাকবেন নুহাস স্যার। দুজনের দৃষ্টি শুধু নিবদ্ধ হবে দুজনাতে। সময় গড়াবে কিন্তু তাদের হুঁশ থাকবে না। নিষ্পলক চোখে চেয়ে থেকে তারা তৃষ্ণা মেটাবে, চক্ষু তৃষ্ণা। বৃষ্টি অবশ্য জানে তাতে তার লাভ নেই। নুহাস স্যারের অমন আকর্ষণীয় চেহারা সে সারা জীবন দেখলেও নিজের তৃষ্ণা মেটাতে পারবে না। এমনই কত কত প্ল্যান উকিঝুঁকি দিচ্ছে তার মনের কোণায়। এক একটা পরিকল্পনা মাথায় আসতেই গাল ভারী হচ্ছে লজ্জায়, কান গরম হচ্ছে ক্রমশ। টের পাচ্ছে সেটা। বৃষ্টির তটস্থ পায়ে হেঁটে লন পেরোলো। বাড়ির মূল দরজায় চলে এলো। দরজা খোলা। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত তালে হচ্ছে। উত্তেজনায় শ্বাসরোধ হয়ে আসছে তার। প্রচণ্ড রকমভাবে হাত পা কাঁপছে। আজ সব ঠিক থাকবে তো? নুহাস স্যার রাজি হবেন তো? বৃষ্টি এগোচ্ছে। ড্রয়িং রুম পেরিয়ে নুহাসের বেডরুম, পাশে নুহাসের স্টুডিও। বেডরুমের দরজা ভিজিয়ে রাখা। আলতো হাতে টোকা দেয়া মাত্রই ফাঁক হলো সামান্য। বৃষ্টির লজ্জিত মুখে ঘরে ঢুকতে গিয়েও থমকে গেল। বিছানার উপর উপর হয়ে শুয়ে আছে খেয়া। পরনে টুকটুকে লাল রঙের ব্লাউজ আর পেটিকোট। কোমরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে সে। চুল এলোমেলো, কিন্তু এ কি বেশ তার। আর নুহাস স্যারের বেডরুমেই কেন সে? বৃষ্টির মাথা ভনভন করতে লাগলো। দরজার একটু ফাঁক দিয়ে সে নুহাস স্যারকেও দেখতে পেল। বিছানার শেষ প্রান্তে মেঝেতে দাঁড়িয়ে ইজেলে ক্যানভাস লাগানো, এক মনে ছবি আঁকছেন তিনি। খেয়া, তোমার কোমরের ভাঁজটা এমন আকর্ষণীয় কেন? আমার ছবির পারফেক্ট মডেল তুমি। বৃষ্টি আর কিছু শুনতে পেল না। দরজা বন্ধ করে থ হয়ে গেল। একটু আগের দৃশ্যটা তার সহ্য হয়নি, একটুও না। এমন হবে কেন? মাথা ঝিমঝিম করতে লাগলো ওর। মনে হচ্ছে ও আর দাঁড়িয়ে থাকতে পারবে না, যে কোনো মুহূর্তেই জ্ঞান হারাবে। কিন্তু তা তো হতে দেয়া যাবে না। সে যে এখানে এসেছিল সেটা যেন ভুলক্রমেও নুহাস কিংবা খেয়া দুজনের একজনেও জানতে না পারে। সাদের রেলিং ধরে একা একা দাঁড়িয়ে আছে বৃষ্টি। দৃষ্টিটা আকাশ পানে ন্যস্ত। মনটা আনমনা, খানিক বিষণ্ণ। নুহাস স্যারের বাসায় খেয়াকে অমন ভঙ্গিমায় শুয়ে থাকতে দেখার পর থেকেই তার এই অবস্থা। ভেতরটা জ্বলে যাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। এ কেমন দৃশ্য দেখলো সে? খেয়া অমন একটা বেশভূষণে কি করে পারল শুয়ে থাকতে? নুহাস স্যারও কেমন এক মনে তাকিয়ে থেকে তার ছবিটা আঁকছিল। এটা কি করার খুব দরকার ছিল? আর এমন ছবির জন্য খেয়াকেই পেয়েছিল উনি মডেল হিসেবে। হিংসা নাকি বৃষ্টি জানে না, তবে সে এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই কোনো মতে নিজেকে সামলে নিয়ে সে ছুটে বেরিয়ে আসে সেখান থেকে। তারপর থেকেই তার মনের এই বেহাল দশা। বৃষ্টি আপুই, আয় বৃষ্টি আপুই। বৃষ্টিকে খুঁজতে খুঁজতে ছাদের দরজায় এসে হাজির হলো বর্ষা। ওকে দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। খুশি খুশি মরিয়ে ছুটে এলো ওর কাছে। আচমকা ওকে জাপড়ে ধরে গোল গোল ঘুরতে লাগলো। সহসা আক্রমণে ভড়কে গেল বৃষ্টি, কিন্তু কিছু বলার সুযোগ পেল না। বর্ষা কোনো একটা কারণে খুব খুশি, তাই আনন্দে আত্মহারা হয়ে ওকে শুদ্ধ ঘোরা শুরু করেছে। বুঝতে পারল সেটা।
একটু পর বর্ষা ছেড়ে দিতেই হাসি মুখে বলল, কিরে এত খুশি হয়েছিস যে? কি হয়েছে? আমি বিএনসিসিতে চান্স পেয়ে গিয়েছি। আজকে সিলেকশন ছিল জানিস। ওখানকার এত এত হ্যান্ডসাম ভাইয়াদের সাথে আমিও বিএনসিসির প্র্যাকটিস করব। উফ, ভাবতেই তো খুশি খুশি লাগছে। ও, তাহলে তুমি ভাইয়া দেখার জন্য বিএনসিসিতে চান্স দিয়েছো? ভ্রু কুঁচকে তাকালো বৃষ্টি। ফোকলা মার্খা হাসলো উত্তরে। বৃষ্টির মুখটা আগের মতো কুঁচকে রেখেই স্বগুক্তি করল। দাঁত বের করে হাসলো বর্ষা। সে জানে বৃষ্টি তাকে ধমক দেবে না। অমন নরম মেয়েরা কাউকে ধমকাতে জানে না, তারা জানে শুধু আদর করতে। আর সেই সুযোগটাই নেয় বর্ষা। বোনের পাশে এসে দাঁড়ালো সে। হামেশার মতো সে এখনো চঞ্চল। অস্থির চিত্তে ছাদের একোনা থেকে ওকোনা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। রেলিংয়ে ভর দিয়ে মাথা বাড়িয়ে বিল্ডিংয়ের নিচের দিকে তাকালো। নিচের রাস্তা, গাড়ি দেখলো মনোযোগ দিয়ে। বৃষ্টি তখন নিশ্চুপ, আনমনে কি যেন ভাবছে। ওই নুহাস ব্যাটা আবারও তোকে বকেছে, তাই না? বর্ষার মাথা নিচু করে রাখা, হেলিয়ে দিয়ে নিচটা দেখতে ব্যস্ত, সেভাবে থেকেই শুধালো। বৃষ্টি পলক ঝাপটালো। মেয়েটা এত কিছু বুঝে ফেলে কি করে? তাকে তার আগেই চিনে নেয় কেন? কিছু না বলে মাথা নাড়ালো। বরাবরের মতো এবারও কি কারণে নুহাস তাকে বকা দিয়েছে তা শুনতে আগ্রহ দেখালো না। মেয়েটা যে তাকে এত কেন ভালোবাসে ভেবে পায় না সে। তাকে এত নিষ্পাপ আর পবিত্রভাবে। তুই শুধুই ব্যাটাকে পছন্দ করিস তাই, নয়তো ওর ইমাজ কালেকশন করে। শুধরাবি না? এই টপিকটা বাদ দে না, আমার ভালো লাগছে না কিছু। চোখ শুনবি? না, শুনতে মন চাইছে না। বৃষ্টি তার চোখ সরিয়ে নিল, অন্যদিকে তাকাতে ব্যস্ত হলো। কিন্তু বর্ষা কি আর তার কথা শুনবে? আহা, শোনোই না। বৃষ্টিকে পাত্তা না দিয়ে শুরু করলো বর্ষা। মেয়েটা বাসে উঠেই যে সিটটা পেল, তার পাশের সিটে বসেছিল এক সুদর্শন যুবক, যাকে দেখা মাত্র মেয়েটা ক্রাশ খেয়ে ফেললো, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করেই মেয়েটার পেটের ভেতর গুড়গুড় করতে শুরু করলো। মানে বুঝতেই তো পারছিস এটা কিসের গুড়গুড়ানি। বলেই ঠোঁট টিপে হাসতে লাগলো বর্ষা। বৃষ্টি কিছু বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকালো, ত্যক্ত কণ্ঠে বলল, কিসের? আরে কিসের আবার, বায়ু ত্যাগের। তো মেয়েটা তখন পড়েছে মাইনকার সিপায়, না পারে কইতে না পারে সইতে। হ্যাঁ, মান সম্মান বিসর্জন দিয়ে পেট শান্তি করা যায়, কিন্তু ওই যে বললাম মেয়েটার ক্রাশ, শত হোক ক্রাশের সামনে তো আর গ্যাস ছেড়ে পরিবেশ দূষণ করা যায় না, প্র্যাকটিস ইস্যু। এটুকু বলে বর্ষা থামল। বৃষ্টি একটু বিরক্তই হলো। বর্ষা যে কোথ থেকে এসব আজগুবি কথা বের করে আনে না, যত সব গাঁজাখুরি গল্প। কিন্তু বিরক্তিটা প্রকাশ করল না, ছোট্ট করে বলল। তারপর? বর্ষা তখন মহা উৎসাহে পরের কাহিনী বলতে শুরু করেছে। হাত নাড়িয়ে নাড়িয়ে ঢং করে করে বলছে, ওদিকে পেটের অবস্থাও ভয়াবহ, ভেতরে হিলিয়াম গ্যাস জমা হয়ে আন্দোলন শুরু করেছে, যে কোনো সময় ঠাস ঠুস ককটেল ফাটবে। তখন তো মনে কর মাইয়ের প্র্যাকটিস শেষ। তো এই সময় কি হলো জানিস? মেয়েটা হঠাৎ খেয়াল হলো বাসের সাউন্ড বক্সে তুমুল সাউন্ড দিয়ে গান বাজছে, তাও আবার হাই বিটের ঝাঁকানাকা টাইপ সং। এই গানের আওয়াজ শুনেই হঠাৎ তোর মাথায় আইডিয়া চলে এলো। ভাবলো এখনই তো আসল সময়, এখন বাদলেও তো কেউ টের পাবে না। তুই কি বুঝতে পারছিস আপু মেয়েটার সিচুয়েশন? পারছি, তুই বলে যা। শোন, কোথায় যেন ছিলাম আমি? ও, মনে পড়েছে। মেয়েটা তখন পাততে শুরু করলো। সে এক অন্যরকম তাল লয় ছন্দের মিশেলে নিজের কর্ম করতে লাগলো, পুপু পোপো ফুসফুস ঠাস ঠাস। বর্ষা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর বৃষ্টি অদ্ভুত চোখে তাকিয়ে আছে। মেয়েটার রোজ রোজ এমন উল্টোপাল্টা জিনিস খুঁজে পায় কোথায়? যত সব অসুস্থ রসিকতা। শেষমেশ অতি কষ্টে হাসি থামিয়ে বর্ষা বলল, তারপর কি হলো জানিস? মেয়েটা তো শান্তি মতো নিজের কাজ ছেড়ে নিয়েছে, তখন পেট ক্লিয়ার। হাওয়া সব বের করার পরে মেয়েটার স্টেপ চলে এলো। ও যখন বাস থেকে নামছে তখন হঠাৎ খেয়াল করলো বাসের সবাই, এমনকি তার ক্রাশ অবধি তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটা একটু থতমতো খেয়ে গেল। নামার সময় হুট করেই তার মনে হলো এতক্ষণ গান বাসে নয়, তার হেডফোনে বাজছিল।
এবার ফিক করে হেসে ফেলল বৃষ্টি। বর্ষা চমকালো খুব। এতক্ষণ ও হাসলো না, আর এখন হাসি হাসি মুখ করে ও চেয়ে রইল বৃষ্টির দিকে। তার মাতৃ সমতুল্য বড় বোন, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, তার দিকে। সে আসলে মনে প্রাণে চায় তার বোন ভালো থাকুক, অনেক বেশি ভালো থাকুক। বোনের ভালো থাকার জন্য সে সব করতে পারবে। প্রয়োজনে নুহাসের পা অবধি ধরতে রাজি আছে সে। বৃষ্টি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, উফ বর্ষা, তুই এত দুষ্টু হয়েছিস না, এমন উল্টাপাল্টা গল্প শুনে বেড়াস। তোকে যে উফ, মা গো, হাসি তো থামছেই না। এ বর্ষা, হাসি থামাবো কি করে রে? সে হেসেই যাচ্ছে একতালে। একটু আগে যে তার ভয়াবহ মন খারাপ ছিল, সে কথা আর তার স্মরণে নেই।